বাঘের পায়ের ছাপ। কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে, নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিষেদিন খেলা করে, বেদনার বালু চরে, কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু চরে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শামুদাস লাইফস্টাইলের নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। সুন্দরবনের পটভূমিকায় তৈরি অমানুষ ছবিটি দেখবার পর থেকে সুন্দরবন ভ্রমণের একটি বাসনা মনে মনে ছিল, সেটি এতদিন পূর্ণ হয়নি। বন্ধু সুবীর সাহার ব্যবস্থাপনায় সেই আশা পূরণ হলো। গত 13ই মার্চ 2025 দোল পূর্ণিমার আগের দিন আমরা 6 জনে মিলে বেরিয়ে পড়লাম সেই সুন্দরবনের উদ্দেশ্যে দুদিনের সফরে। বাসন্তী এক্সপ্রেস ধরে গদখালি পর্যন্ত প্রায় 100 কিলোমিটার আমরা কভার করলাম ওই 3.5 ঘন্টায়। যদিও একটি ব্রেক ছিল, তার মধ্যেখানে ব্রেকে একটু চা খাওয়া হলো, তারপরে আবার আমরা এগিয়ে চললাম গদখালির দিকে। গদখালি পৌঁছে জেটিঘাটে আমরা দেখলাম আমাদের আগে থেকে বুক করা প্রাইভেট লঞ্চ এমভি আপনজন আমাদের জন্য ওয়েট করছে। একে একে সেখানে আমরা উঠে পড়লাম। এই আপনজন লঞ্চে আমরা এই কজন, আর এই মাছ এখন পেলাম, এটার নাম কি? আমোদি মাছ। বাহ, এই সুন্দর, এই নদীরই মাছ। আচ্ছা, এই মাছ ভাজা খেতে খেতে সঙ্গে চা দিয়ে আমরা শুরু করলাম এই সুন্দর পথের, সুন্দরবনের যাত্রাপথ। আরও একটা নৌকো যাচ্ছে। এই প্রথমবার আমি সুন্দরবনে এলাম। আমরা গদখালি থেকে বেরিয়ে এখন লঞ্চে করে দোবাকি যাচ্ছি। সেইটা ঘুরে একেবারে দিনের শেষে আমরা হোটেলে গিয়ে চেকিং করবো সোনার বাংলায়। সবাই এদিকে তাকাও। সুন্দর একটা হাওয়া দিচ্ছে না? আমরা একজন সরকারি গাইড পেয়ে গেলাম আমাদের লঞ্চে। টোটাল সুন্দরবনে 102খানা দ্বীপ নিয়ে গঠিত। তো 102খানা দ্বীপের মধ্যে আপনার 48খানা দ্বীপ হচ্ছে যেটা পোফার টাইগার রিজার্ভ এবং পোফার ফরেস্ট যে এরিয়াটা সেটা, আর 54খানা দ্বীপ যেটা হচ্ছে হিউম্যান হ্যাবিটেশন এরিয়া, যেটা মানুষের বসতি এরিয়া। তো এই 48খানা দ্বীপেই হচ্ছে মেন, যদি বাঘের জন্য ধরেন তো 48খানা দ্বীপেই হচ্ছে মেন বাঘের বসত বাড়ি এটা। এবং এটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ মিলে একটা বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, ওয়ার্ল্ডের সবথেকে একটা লার্জেস্ট হেরিটেজ সাইট যেটা, সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সাইট যদি শুধু দেখা হয় তো প্রায় 9630 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই টাইগার রিজার্ভ ইন্ডিয়ান সাইটের এরিয়াটা। এবং এখন বর্তমানে আমাদের ইন্ডিয়ান সাইটে বাঘের সংখ্যা প্রায় 102খানা, অ্যাপ্রক্সলি 102। লাস্ট সেন্সাস অনুযায়ী 102খানা বাঘ আমাদের ইন্ডিয়ান সাইড থেকে বাংলাদেশ সাইডে মাইগ্রেট করে চলে যায় বাঘ। অবশ্যই যেতে পারে, কারণ আমাদের যেটা বর্ডার লাইন সেটা হচ্ছে রায়মঙ্গল রিভার, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া যেটাকে আপনার ডিভাইড করছে।
তো সেখানে আমাদের মানুষের জন্য ভিসা পাসপোর্টের প্রয়োজন, কিন্তু ওয়াইল্ড অ্যানিমালসের জন্য তো সেরকম ভাবে কোনো বাধা নিষেধ নেই। তো ওরা চাইলে যে কোনো মুহূর্তে থেকে যেতেও পারে, ওদিক থেকে আসতেও পারে। তার মানে এখানে যখন গণনা হয় হঠাৎ দেখা গেল কিছু বাঘ বেড়ে গেল। তবে এখন যেটা বর্তমানে যেটা নতুন সিস্টেম এসেছে, যেটা হচ্ছে যখন আমাদের ইন্ডিয়ান সাইডে কাউন্টিং শুরু হচ্ছে, বাঘের সেন্সাস শুরু হচ্ছে, তখন সেম বাংলাদেশ সাইডেও সেম একই সময়ে ক্যামেরা ট্র্যাপ করা হচ্ছে। তো সেই হিসাবে কি একই বাঘের ছবি দুটো ক্যামেরাতে আসার আশঙ্কাটা খুবই কম। এই সাইডটাতে ধরুন বালি বা ঝড়খালি আইল্যান্ডগুলো আছে, যেগুলো মানুষের বসতি, অনেকেই একদিনে এসব বাঘ দেখে অনেকে চলে যাচ্ছে, অনেকে 6 দিন ধরেও বাঘ দেখতে পাচ্ছে। তো এটা সম্পূর্ণ নির্ভর করছে একটা লাক, মানে 50% আমাদের চেষ্টা এবং 50% মানুষের লাক। কারণ এমনই হয় যারা ধরো 6 দিনের জন্য কোনো একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি গ্রুপ আসছে সুন্দরবনে, মেনলি তাদের টার্গেট থাকে যে আমরা ভালো কিছু কালেকশন, ভালো কিছু ছবি নিয়ে যাব। যেমন এখানে কিছু রেয়ার পিসিস আছে, যেমন পাপি ফিশ আউল বলে একটা আউল আছে, যেটা ম্যানগ্রোভ হ্যাবিটেটেই একমাত্র পাওয়া যায়। তো সেটা একটা খুব রেয়ার জিনিস। এবং রাডি কিংফিশার বলে একটা কিংফিশার আছে, যেটাও সুন্দরবনে দেখতে পাওয়া যায়। এবং বাঘ তো অবভিয়াসলি ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে তার যে হ্যাবিটেটটা, সেটা আপনি অন্য কোনো ফরেস্টেই পাবেন না। এবং যারা 6 দিনের জন্য প্রোগ্রাম নিয়ে আসছে তাদের টার্গেট থাকে ওরকমই। এবং দেখা যায় অনেক সময় যে বাঘ হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছে, কিন্তু আমরা বাঘকে দেখতে পাচ্ছি না। কারণ এখানে জঙ্গলটা এতটাই ডেন্স ফরেস্ট, যেখানে আপনি বাইরে থেকে 2 ফিট ভিতরে কি আছে সেটা বুঝতেই পারবেন না। এবং সেখানে বাঘ অবভিয়াসলি একটা ক্যাট ফ্যামিলির মধ্যে সব থেকে বিগ। সে যদি মনে করে যে আমি বাইরে আসবো না, তা কারো কিছু করারই নেই, কারণ তার মর্জি সেটা, কারণ তার ঘর, আমরা তার ঘরে এসি এবং তার গতিবিধিটাকে লক্ষ্য করার চেষ্টা করা হয়। সেখানে দেখা যায় 99 বার বাঘ জিতে যায়। এবং সুন্দরবনের বাঘ দেখাটা হচ্ছে খুব বড় একটা ভাইটাল বিষয়, কারণ একে তো এখানে যে সাফারি সিস্টেমটা সেটা হচ্ছে পুরোপুরি বোট সাফারি। আপনি শুধুমাত্র জঙ্গলের মধ্যে ঘুরতে পারবেন, শুধুমাত্র ওয়াচ টাওয়ার এরিয়াগুলোতে, যেখানে ফরেস্টের অ্যান্টি পোচিং ক্যাম্প আছে, যেমন দোবাকি একটা ক্যাম্প, সজনেখালি, সুদর্ণখালি, সেখানে ফরেস্টের মধ্যে কিছু ক্যানোপি তৈরি করা আছে। যেমন দোবাকিতে আপনার প্রায় 450 মিটার একটা ক্যানোপি করা, সেখান থেকে হেঁটে গিয়ে মিডিল পয়েন্টে একটা ম্যানমেড ফ্রেশ ওয়াটার পয়েন্ট তৈরি করা আছে, যেখানে মাঝে মধ্যে বাঘ, হরিণ, বন্য শুকর জল খাওয়ার জন্য মিষ্টি জলের পুকুরটাতে আসে। তো সেটাও একটা লাকের ব্যাপার যে আমি গেলাম আমার টাইমিংয়ের সাথে কতটা কি ম্যাচ করে, এটাই হচ্ছে বিষয়। এই এরিয়াটা কি দোমাকি? দোমাকি খালের মধ্যে আমরা ঢুকছি। সুন্দরবনের কোর এরিয়া, টাইগার রিজার্ভ ফরেস্ট। বাঘ বেশিরভাগ সময় দেখাই গেছে যে এই জঙ্গলগুলোতে থাকতে বেশি পছন্দ করছে, কারণ ওর নিজের কালারের সাথে এই যে হেতাল গাছের পাতার যে কালারটা অনেকটাই ম্যাচ করে যায়। এবং বাঘ সবসময়ের জন্য ক্যাট ফ্যামিলির মধ্যে বিগ, এ সবসময় চেষ্টা করে নিজেকে একটু হাইড করে রাখতে। এবং যেখানে একমাত্র দেখার স্কোপই হচ্ছে দেখা যাচ্ছে কোনো বাঘ তার টেরিটরি পেট্রোলিংয়ে বেরিয়েছে, বা এই আইল্যান্ডটাতে তার অসুবিধা হচ্ছে, খাবার পাচ্ছে না, অন্য আইল্যান্ডে যেতে হবে, সেই সময় কোনো বোট তার মুখে চলে এসছে, তখনই একমাত্র দেখতে পাওয়ার সম্ভাবনা, আদারওয়াইজ দেখতে পাওয়ার চান্স খুবই কম। তো বোট এসে গেছে মানে কি ওরা কি, ধরুন সাপোজ আমরা একটা আইল্যান্ডের সাইড দিয়ে যাচ্ছি, আইল্যান্ডের টার্নিংটা ঘুরছে, হঠাৎ দেখলাম একটা বাঘ নদী পেরোচ্ছে, তো সেটা একটা দেখার সুযোগ। বা কোনো বাঘ তার এরিয়া পেট্রোলিং করার জন্য সে সাইড কোনো একটা ল্যান্ডের সাইড দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ধরুন সে যখনই পেট্রোলিংয়ে বেরিয়েছে সেই সময় কোনো সাফারি বোট সেই সাইড দিয়ে যাচ্ছে ভিজিটিংয়ের জন্য, তো তার টাইমিংয়ের সাথে বাঘের টাইমিং যখন ম্যাচ করে যাচ্ছে, তো তখন একটা দেখতে পাওয়ার স্কোপ থাকছে। তো কখনো কি বোটে অ্যাটাক হয়? আজ পর্যন্ত সুন্দরবনে যবে থেকে ট্যুরিজম স্টার্ট হয়েছে কোনোরূপভাবে কোনো টুরিস্ট বোর্ডের উপরে অ্যাটাকের একটা সিঙ্গেল রেকর্ডও নেই। এটা দোবাকি ক্যাম্পে তোমরা আস্তে আস্তে নেমে এসো, ওয়াচ টাওয়ারে যাবো আমরা। কই কচ্ছপ? ও ওই তো হ্যাঁ, অন্যরকম কচ্ছপ কিন্তু দেখো। আচ্ছা, রাবার গাছের পাতাটা আর একটু চওড়া হয়, এটা আর একটু
ওই সেই দুটো মেল হরিণ আবার মারামারি করছে, ঠাক ঠাক করে আওয়াজ হলো, ওই যে সিংহের আওয়াজ হচ্ছে দুজনের। বনের ভেতরে ঘুরে আবার আসছে, অনেকগুলো আসছে আবার জল খেতে। ওই দূরে যাচ্ছে, টেস্টটা দেখা যাচ্ছে। ওই তো এবার ঢুকে। কম কিন্তু দেখিনি আগে এরকম বন জঙ্গল। অন্য যে কোনো ফরেস্টের চেয়ে সুন্দরবনের এই ধরনের ফরেস্ট সত্যি আলাদা, এর বিউটি আলাদা। দোবাকির ভ্রমণ শেষ করে এখন আবার আমরা লঞ্চে ফিরে যাচ্ছি। ওইও না ভেটকিও নয়, ওটা এখানকার কোনো জলের কি একটা অন্য ভেটকি। অসীম, খাবারটা কিরম লাগছে? খাবার খুবই ভালো, খিদের মুখে আরো ভালো লাগছে। ভালো লাগছে। লঞ্চে বসে খাচ্ছি তাই তো এই এনভায়রনমেন্টটাই তো দুর্দান্ত। এই এক্সপিরিয়েন্স তো প্রথম। হ্যাঁ এটা সেকেন্ড টাইম। এটা সেকেন্ড টাইম? ফ্লোটিলে বসে খেয়েছি। হ্যাঁ, ফ্লোটেলে খেয়েছি, কিন্তু এই যে সুন্দরবনের খাঁড়ি দিয়ে এরকম তো হয়নি। মধ্যাহ্ন ভোজনের পরে এই ডেকে দাঁড়িয়ে সুন্দরবনের গহন অরণ্যের দিকে তাকিয়ে দেখছি এই প্রথমবার সুন্দরবন দর্শন, সুতরাং একটু অন্যরকম লাগছে বই কি। গ্রুপের সবাই বলছে বাঘ মামার অপেক্ষায়, কিন্তু এত সহজে এখানে দক্ষিণ রায়ের দেখা পাওয়া যায় বলে আমারও মনে হয় না। তবুও কোথাও কোথাও আবার বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। আর এই গহন অরণ্যের যে একটা সবুজ চারিদিকে, এই ব্যাপারটাই খুব ভালো লাগছে। আর নদীপথ এদিক থেকে ওদিক থেকে ঢুকে গেছে, এর এই বিউটিটা একমাত্র সুন্দরবনেই মনে হয় পাওয়া যায়। এগুলোই আবার চৌকটা বাদে পুরো জলে ভরে যাবে। তখন তো জোয়ার, জল উপরে তখন। ওপরে মানে এখন হচ্ছে যদিও আমরা ভাটাতে। না সে বলছে যত উঁচু দিয়ে তখন চলে হ্যাঁ হ্যাঁ, কিন্তু তখন এই ভিউটা আপনি পাবেন না তখন। না এতক্ষণ ওই খাঁড়ির মধ্যে দিয়ে আমরা এলাম। সরু খাঁড়ি ছিল, দুধারে বন দেখা যাচ্ছিল, কিন্তু এইবার আমরা একটা চওড়া নদীর মধ্যে চলে এসেছি। প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এবং নদীর এই ঢেউয়ে আমাদের লঞ্চ কীরকম দুলছে দেখছেন তো। তারই মধ্যে আবার পাশ দিয়ে দেখলাম বড় বড় কয়েকটি জাহাজ যাচ্ছে। লঞ্চটির উপর দিকে ডেক এরিয়া, যেখানেই আমরা বসেছিলাম, আর নিচের দিকেও যাওয়া যায়। নিচে এরকম
শোয়ার বা থাকবার ব্যবস্থা আছে এবং ওয়াশরুমও আছে। ক্রমশ বেলা গড়িয়ে এলো এবং সূর্যাস্তের সে কি অপরূপ রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। আবার কি অদ্ভুত দেখুন, ঠিক একই সময় উল্টো দিকে পূর্ণিমার চাঁদও উঠে গেছে। সুন্দরবনের নদীপথে চলতে চলতে এই দৃশ্য ভোলবার নয়। যত না আমরা জঙ্গল দেখলাম, তার চেয়ে নদীবক্ষে চলতে চলতে প্রকৃতির এরকম মায়াবী রূপ দেখে যেন আরও বেশি আনন্দ পেলাম। অপূর্ব লাগছিল দোল পূর্ণিমার এই মায়াবী চাঁদের আলো। আমাদের লঞ্চ এসে ভিড়ল গোসাবা আইল্যান্ডের দুলকি ঘাটে, যেখানে আমরা রাত্রিবাস করব হোটেল সোনার বাংলায়। সোনার বাংলায় আমাদের রুমে আমরা এন্ট্রি নিয়েছি। এই হচ্ছে রুমের চেহারা। ন্যাচারালি সামনে একটা বাঘ মামার ছবি, দারুণ একটা ক্যানভাসে আঁকা ছবি, কোনো আর্টিস্টকে দিয়ে ওনারা আঁকিয়েছেন। এসি আছে, এখানে ওয়ার্ড্রব, যার মধ্যে একটা মিনি ফ্রিজার আছে, একটা এই লকার টাইপ আছে, এই হচ্ছে টিভি। সুন্দরবনে এলে অনেকে এরকম হ্যাট নিয়ে আসেন, তাই একটা হ্যাট র্যাক আছে, ছাড়া এই ড্রেসিং টেবিল আর সুটকেস রাখার জায়গা। ওভারঅল ঘরটা বেশ বড় এবং ভালোই। সেদিন আমরা হোটেলে তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম। দারুণ খাবার। এটা কি আইসক্রিম? বাটারস্কচ। বাটারস্কচ। আর এদিকে ক্যারামেল কাস্টার্ড। সোনার বাংলার এই রেস্টুরেন্ট, বিউটিফুল সেট আপ। সুন্দরবনের সোনার বাংলায় এখন সকাল হয়েছে। আমরা চা নিয়ে এই ঘরের সঙ্গে লাগোয়া যে টেরাস বা ব্যালকনি, এখানে বসে একটু চা খাবো। বাইরেটা বিভিন্ন গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো। অন্যান্য যে সমস্ত কটেজগুলো রয়েছে, একটা রুরাল ফ্লেভার দিয়েছেন এরা। এখানকার ডাইনিং হল, এখানে জিম এবং ইনডোর গেমসের ব্যবস্থা আছে, আর এটা হচ্ছে সুইমিং পুল।
এই রিসর্টের আর একটা সুবিধা হচ্ছে এখানে কিছু সাইকেল রাখা রয়েছে এবং বোর্ডাররা ইচ্ছে করলে সেই সাইকেল চালাতেও পারে। সুবীর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে ব্রেকফাস্ট করতে যাচ্ছে। সুবীর ব্রেকফাস্ট হয়ে গেল? হ্যাঁ, ব্রেকফাস্ট হয়ে গেল, দারুণ ছিল ব্রেকফাস্টটা। আচ্ছা, কোনটা সব থেকে ভালো ছিল? আমার তো সানি সাইড আপ সব থেকে ভালো লাগলো। বাহ, ভেরি গুড। ভালো বানিয়েছিল। এই উত্তপ্পমটাও ভালো ছিল। ওকে, গুড। তার আগে কিছু জিম করে, হ্যাঁ, আর টেবিল টেনিস খেলে যা ক্যালোরি বার্ন করলাম, আবার এখানে ওইটা টেবিল টেনিস করে নিলাম। ওয়ার্কআউটটা বেশ ভালোই হয়েছে, আমাদের দুজনের পক্ষেই ভালো হয়েছে। ওটা আবার কন্টিনিউ করতে হবে। এটা হচ্ছে আমাদের ঘর পিছনে, আর তার সামনে এরকম চেয়ার টেবিল পাতা। আমরা একটু গাছতলায় বসে আছি, ওদিকে হোলি খেলার প্রিপারেশন হচ্ছে। তবে আমরা কি করবো জানি না, আমরা তো খুব বেশি রং খেলি না। তারপরে আবার নৌকোয় যাওয়ার ব্যাপার আছে। সবাই চললো হোলি খেলতে। হোলি খেলার পর আবার জলপথে বেরিয়ে পড়া হলো সুন্দরবনের বিভিন্ন প্রান্তে। সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। আজ 14 তারিখ শুক্রবার। কোর এরিয়া জঙ্গলের বন্ধ ছিল ট্যুরিস্টদের জন্য, তাই আজকে শুধুই লঞ্চে আমরা দেখলাম, কিন্তু কোথাও নামা হলো না। এই যে জায়গাগুলির মধ্যে দিয়ে আমরা পাস করছি, এখানেই কিন্তু বাঘ আসার সম্ভাবনা সব থেকে প্রবল থাকে। এইভাবে চলতে চলতেই লঞ্চে দ্বীপ্রাহরিক আহারের আয়োজন। ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, তরকারি, মাছ এবং বন মুরগির ঝোল। বেলা গড়াতেই আমাদের লঞ্চ এগিয়ে চলল পাখিরালয় জেটির দিকে। এই পাখিরালয়তেই বেশিরভাগ থাকবার অ্যাকোমোডেশন রয়েছে ট্যুরিস্টদের জন্য। তো আমরা এখানে নামলাম। জায়গাটি দোকানপাট থেকে আরম্ভ করে বিভিন্ন থাকবার যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেগুলো একটু ঘুরে দেখবার জন্য। সুন্দরবন তো আমি ফার্স্ট টাইম এসেছি, সুন্দরবন দেখা হলো, কিন্তু এই পার্টিকুলার রিসর্টটাতে এসে কিন্তু দুদিন এমনিই কাটানো যায়, সেরকমভাবে কোনো সময়, মানে এটা বা এটাকেই এনজয় করা যায়। সব কিছু এখানে আছে, ইন হাউস, এনজয় করো, পুরো রিল্যাক্স। জায়গাটা খুব সুন্দর, রিসোর্টটা খুবই সুন্দর করেছে, সাজিয়ে গুছিয়ে, খুব সুন্দর লাগলো। আর লঞ্চে করে ঘোরাটা তো সত্যিই খুব সুন্দর, কারণ ফার্স্ট টাইম আমাদের চোখে ওটা দারুণ লেগেছে। আমাদের আপনজন এসে গেছে। এবার আপনজনে করে আমরা কয়েক ঘন্টা জলপথে ঘুরবো, দু একটা পয়েন্টে নামবো, তারপর আমরা ওই যেখানে এসছি গদখালিতে গিয়ে নেমে আমাদের কলকাতার গাড়ি ধরবো। ফেরার সময়টা প্রচন্ড গরম লাগছে, এই সিজনটা মনে হয় মানে অ্যাভয়েড করাই ভালো। আর কি দেখলে? বাঘ তো দেখতে পাওনি? না, বাঘের দেখা তো নেই, কিন্তু ওই নদীর উপরে যে খাড়িটা, এই যে শ্রেণীবদ্ধভাবে মানে গাছগুলো যে যাচ্ছে, নদীও যাচ্ছে, তার সাথে সাথে গাছের সারি, ওটা আমার খুব ভালো লাগে, ভালো লেগেছে। খাড়িটা ভালো, মানে বনাঞ্চলটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওটা খুব ভালো লেগেছে। এই ধরনের বোট হচ্ছে পেট্রোলিং বোট। এরা দেখছে কোথায় জাল দেওয়া আছে, ইয়ে আছে, ওইগুলো। বন্ধুরা, সুন্দরবনের ট্রাভেলগটি আজ এখানেই শেষ করছি। আমরা 3 দিন লঞ্চে ঘুরলাম, লঞ্চের খাবার খেলাম, বিভিন্ন পয়েন্টে নামলাম, কিছু জিনিস দেখলাম, এই ফরেস্টের এনভায়রনমেন্টটাকে উপভোগ করলাম, সুন্দর একটা রিসর্টে রাত্রিবাস করলাম এবং সন্ধ্যেটাও উপভোগ করলাম। কিন্তু একটা আশা তো অপূর্ণ থেকেই গেল, সেটা হচ্ছে বাঘ মামার দেখা পেলে
হয়তো সত্যিই মনে হতো যে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গায় এসেছি। বন্ধুরা, ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।